এখনো সক্রিয় 15 আগস্টের খুনি চক্রের কিছু গোষ্ঠী, বলেছেন সৈয়দ আশরাফ। এজন্য আতঙ্ক বোধ করছেন জানিয়ে নেতাকর্মীদেরও সতর্ক থাকার পরামর্শ। হজযাত্রী পাঠানোর নামে মানব পাচারের উদ্দেশ্যে তৎপর কিছু আমলা ও হাব নেতা, চরম অনিশ্চয়তায় 10 সহস্রাধিক হজ পালনে ইচ্ছুক মানুষ। জিএসপির আশা ছেড়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী, বলেছেন মার্কিনিরা এ সুবিধা দেবে না বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের তিক্ত সম্পর্ককে দায়ী করেছেন বিএনপির মুখপাত্র। বাগেরহাটে সিরাজ মাস্টারের ফাঁসির আদেশ, খান আকরামের আমৃত্যু কারাদণ্ড। এলাকায় আনন্দ মিছিল। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় 2 জন আটক। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। আগস্টের খুনি চক্রের কিছু গোষ্ঠী এখনো সক্রিয় বলে মঙ্গলবার নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ নিয়ে নিজের আতঙ্কের কথা জানিয়ে তাদেরকে খাই খাই না করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শোকের মাসের আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ওই হত্যাকাণ্ডের বিষয়ে কেন আগে জানেনি সেটি আজও প্রশ্নবোধক। জাতির জনকে তার পরিবার সহ হত্যা করবে এটা গোয়েন্দা সংস্থা জানে না, পুলিশ জানে না, দলও জানে না, দেশের মানুষও জানে না। এইটা তো হতে পারে না। আমি মনে করি এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে, গভীর ষড়যন্ত্র আছে। যারা এখন পর্যন্ত চেষ্টায় লিপ্ত আছে যাতে সত্য উদ্ঘাটন করা না হয়, এবং তার পিছনে রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক শক্তি। এই ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, এবং এই কারণেই আমি মাঝে মাঝে আপনার আতঙ্কিত হই। নেতাকর্মীদের উদ্দেশ্যে সৈয়দ আশরাফ বলেন, ক্ষমতার স্বাদ ভবিষ্যতেও পাবেন, কিন্তু সতর্ক থাকতে হবে 75-এর পরিবেশ যেন আবার তৈরি না হয়। এত বড় একটা দল, আমরা তো বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারি নাই। দ্বিতীয়বার যদি আবার এই ধরনের ঘটনা ঘটে আমরা কি পারবো? দ্বিতীয়বার এটাকে ঠেকাতে আমরা প্রস্তুত? আমার তো মনে হয় ক্ষমতার স্বাদ ভবিষ্যতেও পাবে, কিন্তু এই যে খাই 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 করা, দলকে খাটো করা, প্রধানমন্ত্রীকে খাটো করা, নিজেকে খাটো করা, সেই অভ্যাসগুলি আপনার পরিবর্তন করা হবে। বঙ্গবন্ধুকে হত্যার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। সেই পরিবেশ সৃষ্টি হয়েছিল বলেই তাকে হত্যা করার সুযোগ। আমরা যদি এমন কোন পরিস্থিতি পরিবেশ যেটা সৃষ্টি না করি, যে কারণে জননেত্রী শেখ হাসিনা বা আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে পারব। বঙ্গবন্ধুর বিষয়ে জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছেন উল্লেখ করে এ নিয়ে অনেকের অখুশি হওয়ার কারণ নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। খুব বেশি খুশি হন না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু বাংলাদেশ যোগসূত্র আওয়ামী লীগ। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা। সদ্য স্বাধীন রাষ্ট্রের নেতৃত্বের মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সামরিক সরকারগুলোর টার্গেটে পরিণত হয় দলটি। ভাঙন সহ দুর্গত দলটিকে রক্ষায় 81-17 মে দেশে ফেরেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। বুঝে নেন দলের দায়িত্ব। সেই থেকে টানা 35 বছর ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। নানা চড়াই উতরাই পেরিয়ে এবার টানা দ্বিতীয়বার সহ 3বার রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগ। যার হাত ধরে 71-এ বাংলাদেশের স্বাধীনতা, 75-এর 15 আগস্ট সেই বঙ্গবন্ধুকেই ঘাতকরা হত্যা করে নির্মমভাবে। থমকে দাঁড়ায় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। রাষ্ট্র ক্ষমতায় সেনা সমর্থিত খন্দকার মোস্তাক, জিয়াউর রহমান ও পরবর্তীতে হুসাইন মোহাম্মদ এরশাদ। এর মাঝেই 81-তে দেশে ফিরে বিভক্ত আওয়ামী লীগকে এক করার চেষ্টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফল হন তিনি। 90-এর অভ্যুত্থানে আবারও তেজদীপ্ত আওয়ামী লীগ।
পতন হয় এরশাদের। তবে 91-এর জাতীয় নির্বাচনে বিএনপির কাছে হেরে যায় আওয়ামী লীগ। দীর্ঘ 21 বছর পর 96-তে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতা পেলেও 2001-এ হেরে যায় বিএনপি জামায়াতের কাছে। বেগম জিয়ার পাশাপাশি 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার গ্রেফতার করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকেও। শুরু হয় -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা। অধিকাংশ দলীয় নেতাকর্মী শেখ হাসিনার পক্ষে থাকায় তা সম্ভব হয়নি। উল্টো 2008-এ নির্বাচন দিতে বাধ্য হয় ইয়াজউদ্দিন মঈনুদ্দিন সরকার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। কিন্তু সেই থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শচ্যুত হতে থাকে বলে অভিমত ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের। বঙ্গবন্ধু ঠিক যে লক্ষ্য আদর্শ নিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠা করেছিলেন বা করার অনুঘটক হয়েছিলেন, তা থেকে অনেকটাই যেন আমরা বিচ্যুত। তিনি বলেছিলেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে যার ভিত্তি ধর্মভিত্তিক হবে না। আরেকটি জায়গায় তিনি বলেছিলেন বাংলার মানুষ মুক্ত হাওয়ায় বসবাস করবে। কিন্তু আজকে যখন দেখি রাষ্ট্রধর্ম ইসলাম, তখন মনে হয় বঙ্গবন্ধু আদর্শ থেকে অনেকটাই বিচ্যুত। তা মানতে নারাজ আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ। তার দাবি বঙ্গবন্ধুর আদর্শেই দেশ এগিয়ে নিচ্ছেন তারা। বঙ্গবন্ধু যেমন স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন তিনি পূরণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, সেটা স্বপ্নটা বাস্তব। আর বলেছিলেন 2021 সালে আমাদের 50 বছরের পূর্তিতে আমাদের বাংলাদেশ মধ্যমের দেশে রূপান্তরিত হবে। ইতিমধ্যেই আমরা নিম্ন মধ্যমের দেশে রূপান্তরিত হয়েছি। 2014 জাতীয় নির্বাচনে বিএনপি না আসায় অনেকটা একতরফা জয় নেয় আওয়ামী লীগ। টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় শেখ হাসিনার সরকার। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হজযাত্রী সাজিয়ে মানব পাচারের উদ্দেশ্যে একটি চক্রের তৎপরতায় চরম অনিশ্চয়তায় পড়েছেন হজে যেতে আগ্রহী 10,000-এরও বেশি মানুষ। কোটি কোটি টাকা হাতানোর এ জঘন্য অপকর্মে জড়িত কিছু আমলা ও হাত নেতাও। কোটা অনুযায়ী এবার বাংলাদেশ থেকে 1,01,758 জন পবিত্র হজের সুযোগ পাবেন। তাদের মধ্যে 10,000 সরকারিভাবে হজ করতে পারবেন, আর বেসরকারি ব্যবস্থাপনায় 91,758 জন। এজন্য সরকার নির্ধারিত ফি জমা দিয়ে 1 মার্চের মধ্যে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়। তবে হঠাৎ করে হজ নীতিমালার বাইরে গিয়ে মোয়াল্লেম ফি জমা দেওয়ার আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই সুযোগে অসাধু চক্র শুরু করে নামে বেনামে রেজিস্ট্রেশন। এই গোঁজা মিলে হজের জন্য আবেদন পড়ে JF দাস বা জয়শঙ্করের নামেও। একটা চিঠি দিল যে আগে রেজিস্ট্রেশন পরে মোয়াল্লেম ফি। এই সুযোগে কিছু অসাধু লোকজন আছে বেনামে বিভিন্ন রকমের করছে, রেজিস্ট্রেশন করছে। টাকা ছাড়া 25-30 হাজার লোক সেদিন এই যে মোবাইল সিম বিভিন্ন রকমের জয়দর মানে নাম দিয়ে ওইটার কোটাটা একটা ডট দিলে আপনারা জানেন যে ওই ঘরে একটা ডট দিলে ওটা রেজিস্টার্ড হয়ে যায়। সেইভাবে কোটাটা পূরণ করে ফেলছে 22 তারিখেই। যারা ফিরবে না বলে আমরা আশঙ্কা করছি, XYZ নাম দিয়ে যাদেরকে এন্ট্রি করা হয়েছে সেই লোকগুলোকে এখন রিপ্লেস করা হচ্ছে। অথচ আমাদের জেনুইন হাজি যারা বয়স্ক মানুষ, তারা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে আহাজারি করছেন, বদদোয়া করছেন। দীর্ঘ 6 মাস থেকে চলতেছে। নিয়ম অনুযায়ী আবেদন করলেও অনেককেই আবার বঞ্চিত করা হয়েছে। বাড়তি সুবিধা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পছন্দের কিছু এজেন্সিকে। অভিযোগ পাওয়া গেছে হজের নামে মানব পাচারের। মন্ত্রণালয়ে কিছু অসৎ কর্মকর্তারা এবং আমাদের হাব অ্যাসোসিয়েশন মিলে মন্ত্রণালয়ে 13,000 রিপ্লেসমেন্টের জন্য তারা নির্দেশ দিয়ে দরখাস্ত জমা করেছে। এখানে মানব পাচারের জন্য এই কাজটা হয়েছে সৌদি আরবে যেহেতু, এবং এই এজেন্সির ভিতরেই আছে, আপনারা খুঁজলেই পাবেন, নাম বলার তো যুক্তি নেই। প্রধানমন্ত্রীর কাছে এটুকু অনুরোধ করতে চাই যাতে আমাকে এইভাবে একটা কাজ করা হয়। আমার নিরীহ পল্লীগ্রামে যে হাজিগুলো আমি নিয়ে আসছি, এই হাজিগুলো যাতে যাওয়ার সুব্যবস্থা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কোনো ধরনের প্রার্থনা করবো। এসব গুরুতর অভিযোগ আমলে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। যেগুলো ওই ধরনের ছিল সেগুলো সম্মত কারণে নাম ঠিকানা ঠিক নাই, সেগুলো রিপোর্ট আসছে, সুতরাং সেগুলি তো তাদের আসলেই অস্তিত্ব নাই। এই তো সেগুলি নিয়েই কমিটি কাজ করছে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বিজিবির অফিসার থেকে শুরু করে সব শ্রেণীর কর্মচারীর জন্য পিলখানার ভেতরেই আবাসন ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, বিজিবির অনেক সদস্যই রয়েছেন যাদের সরকারি আবাসন নেই। পিলখানার আশেপাশে ভাড়া বাসায় থাকতে হয় তাদের।
ভাড়ায় না থেকে নিজের বাসায় যেন তারা থাকতে পারেন সেজন্য প্রকল্প হাতে নিতে বলেছেন প্রধানমন্ত্রী। সভায় পিলখানার ভেতরে 2টি 15 তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 58 কোটি 69 লাখ টাকা। জুন 2017-তে এটি সম্পন্ন হবে। এছাড়া 2048 কোটি টাকা ব্যয়ে 20টি ড্রেজার কেনা সহ 2385 কোটি টাকা ব্যয়ে মোট 7টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা জোরদারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত দারিয়া বাউদাস কুরেট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এর তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে এনএসসি কার্যালয়ে মঙ্গলবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, সিরামিক্স তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত এবং চামড়া ও চামড়াজাত পণ্যের মতো বেশ কিছু আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য তৈরি করছে বাংলাদেশ। বাণিজ্য বাড়াতে স্লোভেনিয়াকে এসব পণ্য আমদানির পরামর্শ দেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। প্রতিষ্ঠা করা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলও। স্লোভেনিয়াকে এসব সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন শেখ হাসিনা। এই সময় বাংলাদেশের ফুটবলের মনোনয়নে দক্ষ কোচ পাঠানোর আগ্রহের কথা জানান স্লোভেনিয়ার রাষ্ট্রদূত। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, শর্ত পূরণের পর আরও কিছু করলেও মার্কিন সরকার বাংলাদেশকে সুবিধা দেবে না। তোফায়েল বলেন, রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্র জিএসপি নিয়ে বাংলাদেশের সাথে এমন আচরণ করছে। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত দারিয়া বাউদাস কুরেটের সাথে সৌজন্য সাক্ষাতের পর তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, জিএসপি সুবিধা ফিরে পেতে তিনি আর কোনো উদ্যোগ নেবেন না। এই সুবিধা না পেলেও বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না। জিএসপি স্থগিত করায় বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি। সিরামিক সহ সামান্য কয়টা পণ্যে আমরা জিএসপি পেতাম, এই স্থগিত করার পরেও ওইসব পণ্যের প্রবৃদ্ধি বেড়েছে। স্থগিতে আমাদের রপ্তানির কোনো ক্ষতি করে নাই। রাজনৈতিক কারণ ছাড়া, রাজনৈতিকভাবে বাংলাদেশকে বিবেচনা করা ছাড়া এটা না পাওয়ার কোনো কারণ নেই। আমরা আমাদের শর্ত পূরণ করেছি, আমাদের আর কিছু করার নেই। আমি জিএসপি পাওয়ার জন্য কোনো উদ্যোগ নিতে আমি রাজি না। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের তিক্ত সম্পর্কের কারণেই বাংলাদেশ এবারও জিএসপি সুবিধা পায়নি বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের মুখপাত্র ড আসাদুজ্জামান রিপন। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ড আসাদুজ্জামান রিপন বলেন, দারিদ্র্য, যুদ্ধপীড়িত সহ 122টি দেশ যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেলেও বাদ গেছে বাংলাদেশ। বিষয়টি উদ্বেগজনক, যা বাংলাদেশের পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। কেন জিএসপি সুবিধা বাংলাদেশ পেল না, জনগণকে তার কারণ জানাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকার গ্রামীণ ব্যাংকের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, নিজেদের লোক দিয়ে গঠন করা পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হয়ে গেছে। এমন অবস্থায় ব্যাংকটির ভবিষ্যৎ গভীর সংকটে পড়েছে। সরকারের পররাষ্ট্রনীতির বেলায় এমন কিছু বিভ্রান্তি রয়েছে, এমন কিছু ভুল ইতিমধ্যে সরকার করেছে, যার খেসারত এখন জনগণকে দিতে হচ্ছে। পারস্পরিক সম্পর্ক, যুক্তরাষ্ট্র হোক, ইউরোপ হোক, নানা দেশগুলোর সাথে আমাদের সম্পর্কের অনেক অবনতি ঘটেছে। জিএসপি সুবিধা রদ করার ব্যাপারে যে সিদ্ধান্তটি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছিল, সে সিদ্ধান্তটি প্রত্যাহারিত না হয় বাংলাদেশ নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার স্থানীয় সময় রাত 9টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল দীর্ঘদিন ধরেই হৃদরোগ, আইবিএস, মেরুদণ্ডে ব্যথা সহ নানা রোগে ভুগছেন। তার সাথে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে শামরুখ মির্জা। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসা নিতে গত 26 জুলাই সিঙ্গাপুরে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক হানাহানি বন্ধ, পূর্ণ গণতন্ত্রের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনা দরকার বলে মনে করছেন উদ্বিগ্ন নাগরিক সমাজ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড এটিএম শামসুল হুদার সভাপতিত্বে মঙ্গলবার এক গোলটেবিল বৈঠকে কমিটির অন্য সদস্যরা বলেন, রাষ্ট্রপতি ক্ষমতা বাড়ানো এবং প্রধানমন্ত্রী ক্ষমতার কিছু খর্ব করে ভারসাম্য আনা যেতে পারে। এছাড়া প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমেও অস্থিতিশীল যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে মনে করেন তারা। ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্যের জন্য সংবিধানে কিছু সংশোধনী দরকার বলে মত দেন ড শাহাদুল মালিক। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য আইন করার তাগিদও দিয়েছেন ড শামসুল হুদা।
৭১ মানবতা বিরোধী অপরাধে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, গুলি করে অথবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। ৭১ মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের বিভিন্ন স্থানে হত্যা, গণহত্যা, লুটপাট, নির্যাতনের ৭টি অভিযোগ আনা হয় সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টার, খান আকরাম ও আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে। রায়ে সন্তুষ্টি জানিয়েছে প্রসিকিউশন, কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন তারা আপিল করবেন। এ মামলা সহ এ পর্যন্ত ২টি ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের ২১টি মামলার রায় দেওয়া হল। এদিকে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে দেয়া রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে বাগেরহাটের মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। মঙ্গলবার রায় ঘোষণার পর আনন্দ মিছিল বের করা হয় সিরাজ মাস্টারের নিজ গ্রাম মুখাইট বাজারে। পরে মিষ্টিমুখ করেন এলাকাবাসী। এদিকে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে একটি আনন্দ মিছিল প্রধান সড়ক ঘুরে সংসদ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানেই করা হয় মিষ্টি বিতরণ। আকরাম হোসেনকে ফাঁসির আদেশ না দেয়ায় অসন্তোষ জানান এলাকাবাসী। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে আমজাদ হোসেন ফকির ও রিয়াজউদ্দিন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৪ সালের ১২ অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা হয়। রাতে দুজনকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আদালতে পাঠানোর কথা রয়েছে। মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখালেখি করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে নিরপরাধ কাউকে গ্রেফতার করা হবে না বলেও মঙ্গলবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্লগে বা অন্য কোনো মাধ্যমে লেখালেখিতে ধর্মীয় ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যার যার ধর্ম শেষে করবে, যার যার ধর্মের শেষে তাকে সম্মান প্রদর্শন করবে, কিন্তু অন্যের ধর্মে নিয়ে কটূক্তি করা এটা মোটেই বাঞ্ছনীয় নয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে আমাদের দেশে আইন আছে, প্রচলিত আইন আছে, সেই আইনে আমরা ব্যবস্থা নেব। যথেষ্ট তথ্য প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জোর চেষ্টা চলছে নিলয় হত্যাকারীদের গ্রেফতারের। অনুমান ভিত্তিক আমরা কিছু করতে চাই না। অনুমান ভিত্তিক করতে চাইলেই হয় এটা কি আসল ক্রিমিনাল সে পালিয়ে যায় কিংবা সুযোগ পায়। সেজন্যই আমরা চেষ্টা করছি যে আমরা সবগুলো উপাদান একখানে করে আমরা যাচাই করে আসল ক্রিমিনালকে ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। খুন হওয়ার কিছুদিন আগে জিডি না নিয়ে নিলয়কে বিদেশে পালিয়ে যেতে বলার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ব্লগার নিলয় হত্যার সুষ্ঠু বিচার না হলে মুক্ত চিন্তার বিকাশ বিঘ্নিত হবে বলে আশঙ্কা গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা ডাক্তার ইমরান এইচ সরকারের। সরকার স্বাধীন মত প্রকাশকে সীমা লঙ্ঘন বললেও একের পর এক ব্লগার হত্যা, শাহবাগে নারী লাঞ্ছনা এবং বিভিন্ন স্থানে শিশু নির্যাতনের মতো ঘটনাকে সীমা লঙ্ঘন হিসেবে উল্লেখ করেনি বলে অভিযোগ তার। ব্লগারদেরকে হত্যার পরেও আমাদের রাষ্ট্র নির্লিপ্ত রয়েছে, নির্বিকার রয়েছে, নানাভাবে মুক্ত চিন্তার পথকে বন্ধ করবার চেষ্টা করা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেই বক্তব্যগুলো পরোক্ষভাবে এই হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করছে। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। আলোচনা শুরু হলেও মালয়েশিয়ার লোক পাঠানোর প্রক্রিয়া